না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। মৃত্যুর কোঠর থেকে সরাসরি ক্ষমতার সিংহাসনে, এ যেন কোনো সিনেমার গল্প নয়, বরং বাংলাদেশের রাজনীতির বাস্তব চিত্র। ফাঁসির দড়ি এড়িয়ে যিনি ফিরছেন, তিনি কি এবার পেতে যাচ্ছেন দেশের সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয়? আর সেই সাথে দিল্লির ঘুম উড়িয়ে দেওয়ার মতো এক ভূ রাজনৈতিক ধাক্কা। শোনা যাচ্ছে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন লুৎফুজ্জামান বাবর, আর তার হাতে উঠতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা যদি সত্যি হয়, তাহলে ভারতের সাউথ ব্লকে এখনই অ্যালার্ম বাজানো উচিত। দেখুন, ইতিহাস কিন্তু একাই কথা বলে। 2013 সালের 18 নভেম্বর 10ম সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয়েছিল 66 সদস্যের এক বিরাট মন্ত্রিসভা, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছেন তারেক রহমান। ঈদ শেষ হতেই শুরু হয়েছে নানা গুঞ্জন। মন্ত্রিসভা শুধু বড়ই হবে না, বদলে যাবে তার গঠনও। বর্তমানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা 49। এদের বেশিরভাগই নতুন ও অল্প অভিজ্ঞ। ফলে প্রশাসনিক জটিলতায় সরকারের দৈনন্দিন কাজে প্রায়ই ছন্দপতন ঘটছে। এখন এই গতি আটকাতে তারেক রহমান দিতে চলেছেন এক সুদূর প্রসারী পরিকল্পনা। তিনি ডাকছেন বিএনপির সেই পুরনো পোড়া খাওয়া নেতাদের, যাদের হাতে রাজপথ ও সরকারের কাজ দুটোই চলে সমান তালে। ঠিক কারা আসছেন? শোনা যাচ্ছে যুক্ত হচ্ছেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা 2 আসনের এমপি আমানুল্লাহ আমান, গাজীপুর 5 থেকে AKM ফজলুল হক মিলন এবং ঢাকা 19 থেকে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আরও টেকনোক্র্যাট কোটায় আসতে পারেন ডক্টর আসাদুজ্জামান। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও আসতে পারে বড় ধরনের রদবদল। বিশেষ করে কৃষি ও প্রাণী সম্পদ, বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দপ্তর নতুন করে বণ্টন করা হতে পারে। সম্প্রসারিত এই মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা ও উপমন্ত্রীরও যুক্ত হচ্ছেন। চমক থাকছে আরও, এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অংশ হিসেবে একজন দাপুটে নারী সংসদ সদস্যকেও যুক্ত করা হচ্ছে এবং গুঞ্জন রয়েছে তিনি হলেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পাশাপাশি সংসদে নিজের বাগ্মিতা দিয়ে ঝড় তোলা এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত আন্দালিব রহমান পার্থও রয়েছেন এই হাই প্রোফাইল তালিকায়। যদিও দেশবাসীর কাছে বর্তমানে তার ইমেজের অনেক ঘাটতি হয়েছে, কারণ তিনি সংসদে জুলাই সনদ এবং জুলাই বিপ্লবকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম সেলিনা রহমানের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তবে এসব নাম রাজনীতির স্বাভাবিক হিসেব নিকেশের অংশ হলেও এই মন্ত্রিসভা সম্প্রসারণের সবচেয়ে বড় এবং সবচেয়ে লোভস্বর এবং ভূ রাজনৈতিকভাবে সবচেয়ে চমকপ্রদ নামটি লুকিয়ে আছে লুৎফরমান বাবরের নামের সাথে। এই গুঞ্জন কেবল গুঞ্জন নয়, রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি এবং প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য বাবরকে পূর্ণাঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এখানেই লুকিয়ে আছে রাজনীতির দাবার বোর্ডের সবচেয়ে বড় থ্রিলার। একদম ফাঁসির সেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে লুৎফরমান বাবরের এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি হলো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে রহস্যময় এবং প্রভাবশালী এক অধ্যায়ের পুনরুত্থান। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে যখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন তিনি ছিলেন সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। তার চোখের ইশারায় চলত দেশের পুলিশ, গোয়েন্দা এবং পুরো প্রশাসন। কিন্তু বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার এই সম্ভাব্য সিদ্ধান্তটি কেন এত বেশি আলোচনার জন্ম দিচ্ছে? কেন এই একটি নামের কারণে নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়েছে? এর উত্তর লুকিয়ে আছে সেই বিখ্যাত এবং চরম বিতর্কিত 10 ট্র্যাক অস্ত্র মামলার নথিপত্রের গভীরে। লুৎফুজ্জামান বাবর কখনোই ভারতের কাছে একজন পছন্দের গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন ভারতের সবচেয়ে চক্ষুশূল, কারণ এই 10 ট্রাক অস্ত্র মামলায় সরাসরি অভিযুক্ত ছিলেন এই বাবর। ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ছিল 2004 সালের এপ্রিলে চট্টগ্রামের CUFL ঘাটে ধরা পড়া ওই বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের চালানটি মূলত ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন অর্থাৎ উলফার জন্য নিয়ে আসা হচ্ছিল। সেই চালানে ছিল হাজার হাজার অ্যাসল্ট রাইফেল, রকেট লঞ্চার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানচিত্র দখলে এক বিরাট ভূমিকা রাখত।
আর এই পুরো অপারেশনের মাস্টারমাইন্ড এবং নেপথ্য কারিগর হিসেবে অভিযোগের আঙুল পুরোপুরি তোলা হয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই লুৎফুজ্জামান বাবরের দিকে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতেই বাবর সেই সময় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক ভয়াবহ ছায়া যুদ্ধ চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, যা দেশের অখণ্ডতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ভারতের বিরুদ্ধে এমন দুঃসাহসিক এবং ভয়াবহ রাজনৈতিক চাল নেওয়ার কারণে বাবর ভারতের কাছে এক চিরশত্রুতে পরিণত হয়েছিলেন। আজ যখন সেই বাবর আইনি লড়াই জয় করে সদর্পে সংসদে ফিরেছেন, তখন তাকে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর এবং ক্ষমতাশালী দপ্তরের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। তবে লুৎফুজ্জামান বাবরের অতীত কেবল ভারত বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ নয়। তার নামের সাথে জড়িয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর এবং বিতর্কিত অধ্যায়, যা তাকে একই সাথে একজন ভয়ঙ্কর ক্ষমতাধর এবং সমালোচিত চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাবর রাজনীতিতে কোনো রাগ ঢাক পছন্দ করতেন না। তার ক্ষমতার দম্ভ কতটা প্রবল ছিল তা বোঝা যায় বিসিএস নিয়োগের সেই প্রকাশ্য এবং নির্লজ্জ ঘোষণার মাধ্যমে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি পুলিশ ও প্রশাসনে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের এক ভয়াবহ ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছিলেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে তীব্রভাবে সমালোচিত হয়েছিলেন এই কারণে যে তিনি দলীয় অনুগতদেরকে অবৈধভাবে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ দিয়েছিলেন। মেধা, যোগ্যতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলকে সম্পূর্ণ পাশ কাটিয়ে কেবল দলীয় আনুগত্য এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শত শত দলীয় কর্মীকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, এমন একজন চরম বিতর্কিত এবং বেপরোয়া এবং আন্তর্জাতিকভাবে সমালোচিত ব্যক্তিকে কেন তারেক রহমান পুনরায় সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইছেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সময়ের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারেক রহমান মূলত একটি আয়রনি ফিস্ট বা লৌহ মুষ্টির নীতি গ্রহণ করতে চাইছেন। বিগত সরকারের পতন এবং নতুন সরকারের গঠনের পর দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বা প্রশাসনিক স্থবিরতা দেখা দিয়েছে, তা নিয়ন্ত্রণ করতে একজন হেভিওয়েট এবং নির্মম প্রশাসকের প্রয়োজন। যদি সত্যি লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন, তবে বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতিতে এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হবে। একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা কঠোর হাতে নিয়ন্ত্রিত হবে, ঠিক তেমনি ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন হতে পারে। তবে দর্শক, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না, কিন্তু উপস্বরাষ্ট্রমন্ত্রী বা এই মন্ত্রণালয়ের অন্য কোনো বড় দায়িত্বে তিনি থাকতে পারেন, এমনটি বলছেন বিশ্লেষকরা। এখন দেখার পালা, শেষ পর্যন্ত বিএনপি সরকার কোন ধরনের সিদ্ধান্ত নেয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বিএনপি কি ভারতের রক্তচক্ষু এড়িয়ে শেষ পর্যন্ত এই লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব দিবেন? যদি তিনি সত্যি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে তিনি সফল হতে পারবেন কিনা কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।